2026 সালের মার্চ মাসে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেল। ফিলিপিন্স থেকে কানাডা পর্যন্ত সব দেশে শুরু হলো আতঙ্ক। জরুরি বৈঠক, জ্বালানি রেশনিংয়ের হুমকি, রাতারাতি দাম বেড়ে যাওয়া। আর চীনের কারখানাগুলো স্বাভাবিকভাবে চলতে থাকল। কোনো জরুরি ভাষণ নেই, কোনো জ্বালানির লাইন নেই, কোনো আতঙ্ক নেই। চলুন দেখি কিভাবে চীন হরমুজ প্রণালীর সমস্যা সমাধান করল, যে সমস্যা দশকের পর দশক ধরে পৃথিবীর প্রতিটি বড় অর্থনীতিকে চিন্তায় ফেলেছে। আর এটা তারা এত নীরবে করেছে যে যতক্ষণ না আসল মুহূর্তটা এলো, প্রায় কেউই বুঝতেই পারেনি। এই গল্প 2026 সালে শুরু হয়নি, শুরু হয়েছিল আরও 30 বছরেরও বেশি আগে। সাল 1991। বেইজিংয়ের একটি সরকারি অফিসে কর্মকর্তারা টেলিভিশনে দেখছেন মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরে অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালনা করছে। যুদ্ধজাহাজ, বিমান হামলা, সমুদ্রপথে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। বেশিরভাগ মানুষের কাছে এটা একটা যুদ্ধ মনে হয়েছিল, কিন্তু সেই চীনা কর্মকর্তাদের কাছে এটা ছিল একটা সতর্কবার্তা। পারস্য উপসাগর থেকে তেল বের করতে হলে জাহাজগুলোকে হরমুজ প্রণালী নামক একটি সংকীর্ণ জলপথ পার হতে হয়। এটি মাত্র 31 কিলোমিটার চওড়া, আর সেই সময় মার্কিন নৌবাহিনী এই পথের ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদি কেউ অন্যের নিয়ন্ত্রিত গেট দিয়ে তেল আনে, তাহলে সে তার নিজের অর্থনীতি নিজে নিয়ন্ত্রণ করে না। সহজ কথা। সেই একই বছর চীন নিট তেল আমদানিকারক দেশে পরিণত হলো। মানে এখন থেকে চীনকে বাইরে থেকে তেল কিনতে হবে, আর এই ঘাটতি প্রতি বছর বাড়তেই থাকবে। 100 কোটিরও বেশি মানুষ, পুরো দমে বেড়ে চলা অর্থনীতি, কোটি কোটি নতুন শ্রমিক কারখানায় কাজ করছে, আর এই সব কিছু চালানোর জ্বালানি আসছে একটি বিদেশি নৌবাহিনীর নিয়ন্ত্রিত সংকীর্ণ পথ দিয়ে। এটা একটা দুর্বলতা যা সব কিছুর কেন্দ্রে বসে আছে। তারপর এলো 2003 সাল। যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করল। একটি বড় তেল উৎপাদনকারী দেশ মাত্র কয়েক সপ্তাহে বাইরের সামরিক শক্তির দ্বারা নতুন রূপ পেল। চীনের নেতা এই সমস্যার একটি নাম দিলেন, মালাক্কা ডাইলেমা। চীনের আমদানি করা তেলের প্রায় 80% হরমুজ বা মালাক্কা প্রণালী দিয়ে আসত। দুটোই সংকীর্ণ পথ, দুটোই বিদেশি নৌবাহিনীর নজরে। একটা বিঘ্ন, একটা সংঘাত, আর চীনের অর্থনীতি প্রায় রাতারাতি জ্বালানি সংকটে পড়তে পারে। সেই মুহূর্তে একটি সিদ্ধান্ত নেওয়া হলো, শুধু একটি নীতিমালা নয়, একটি প্রতিজ্ঞা। চীন আর কখনো একটি জলপথকে তার পুরো অর্থনীতিকে জিম্মি করতে দেবে না। প্রথম পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে নয়, হয়েছিল সাইবেরিয়ায়। রাশিয়ার কাছে বিশাল তেল ও গ্যাসের মজুদ আছে, পৃথিবীর কিছু দূরবর্তী ভূখণ্ডের নিচে। মূল অন্তর্দৃষ্টিটা ছিল এই দুটি দেশকে সম্পূর্ণ স্থলপথে পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত করা যায়। কোনো সমুদ্র পার হওয়া নেই, কোনো প্রণালী নেই, কোনো বিদেশি যুদ্ধজাহাজ নেই। এই পাইপলাইনের নাম ESPO, মানে পূর্ব সাইবেরিয়া প্যাসিফিক মহাসাগর। পাইপলাইনটি রাশিয়ার ভেতর থেকে সরাসরি উত্তর পূর্ব চীনে তেল পৌঁছে দেয়, এক ফোঁটা সমুদ্রের পানি স্পর্শ না করেই। তেল প্রবাহ শুরু হলো 2011 সালে। 2019 সালে এলো পাওয়ার অফ সাইবেরিয়া গ্যাস পাইপলাইন। রাশিয়ার গ্যাস সরাসরি চীনের ঘরে ঘরে, আবার সম্পূর্ণ স্থলপথে। এরপর 2022 সালে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর ভারী নিষেধাজ্ঞা আরোপ করল। রাশিয়া হঠাৎ তার সবচেয়ে মূল্যবান রপ্তানির জন্য ক্রেতা হারালো। চীনের পরিকাঠামো তখন তৈরি। চীন সম্পূর্ণ শক্তির অবস্থান থেকে আলোচনা করল, আরও তেল, আরও ভালো দামে, চীনা ইউয়ানে পেমেন্ট। 2024 সালের মধ্যে রাশিয়া হয়ে উঠল চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। দ্বিতীয় পথটা ছিল দক্ষিণে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিম কোণে আরব সাগরের তীরে একটি ছোট্ট বন্দর শহর গাওয়াদার। হরমুজ প্রণালী পারস্য উপসাগরের মুখে, গাওয়াদার আছে তার ঠিক বাইরে, চোক পয়েন্ট পার হওয়ার আগেই। পরিকল্পনা হলো তেলের ট্যাঙ্কার সরাসরি গাওয়াদারে আসবে, সেখান থেকে সড়ক, রেল ও পাইপলাইনে কারাকোরাম পর্বতমালার ঘাট দিয়ে সরাসরি পশ্চিম চীনে পৌঁছাবে। 2013 সালে চীন চালু করল চীন পাকিস্তান ইকোনমিক করিডর, সিপ্যাক। বিনিয়োগ ছিল $62 বিলিয়ন বেশি। গাওয়াদারের গভীর সমুদ্র বন্দর একটি চীনা কোম্পানিকে 40 বছরের জন্য ইজারা দেওয়া হলো। এটা স্বল্পমেয়াদী চুক্তি ছিল না, এটা ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলার জন্য একটি অঙ্গীকার। কিন্তু পাইপলাইন ও বন্দরের একটি সমস্যা আছে। সংকটের প্রথম কয়েক ঘন্টায় কি হবে? চীনের উত্তর ছিল মাটির নিচে। সমুদ্রতটের শক্ত পাথরে খোদাই করা বিশাল গুহা, গগনচুম্বী অট্টালিকার সমান। শত শত এরকম গুহা চীনের পুরো উপকূল জুড়ে। মোট মজুদের পরিমাণ প্রায় 130 কোটি ব্যারেল, আমেরিকার রিজার্ভের প্রায় দ্বিগুণ। এটা কয়েক দিনের নয়, কয়েক সপ্তাহেরও নয়, কয়েক মাসের রিজার্ভ। কিন্তু সবচেয়ে শক্তিশালী পদক্ষেপটা ছিল ভিন্ন। চীন কতটা তেল দরকার সেটাই কমিয়ে ফেলল।
হরমুজ প্রণালী দিয়ে আসা তেল এখন চীনের মোট শক্তি খরচের মাত্র 6.5%। ২০ বছর আগে এই সংখ্যাটা ছিল 30%-এর কাছাকাছি। বাকি অংশ প্রতিস্থাপন হলো দেশীয় শক্তি দিয়ে। একটিমাত্র সাম্প্রতিক বছরে চীন যত সৌরশক্তি যোগ করেছে সেটা আমেরিকা তার পুরো ইতিহাসে যা স্থাপন করেছে তার চেয়েও বেশি। ইনার মঙ্গোলিয়ার তৃণভূমিতে বিশাল বায়ু খামার। চীন এই মুহূর্তে পৃথিবীর বাকি সব দেশ মিলিয়ে যত পারমাণবিক চুল্লি তৈরি করছে তার চেয়ে বেশি। আর ২০২৪ সালে চীনে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক বা হাইব্রিড। প্রতিটি বৈদ্যুতিক গাড়ি মানে একটি গাড়ি যার পেট্রোল দরকার নেই। প্রতিটি সোলার প্যানেল মানে এমন বিদ্যুৎ যা কোনো ট্যাঙ্কার থেকে আসেনি। প্রতিটি ঘূর্ণায়মান টারবাইন মানে এমন শক্তি যা কখনো পারস্য উপসাগরের কোনো জাহাজে ছিল না। এবার ফিরে আসি মার্চ ২০২৬-এ। লন্ডন থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রেডিং স্ক্রিন লাল হয়ে গেছে। ফিলিপিন্সে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। কানাডায় কয়েকদিনে পেট্রোলের দাম 30% বেড়ে গেছে। অথচ কানাডা নিজেই তেল রপ্তানিকারক। টোকিওতে বিদ্যুৎ কোম্পানিগুলো মজুদ পড়িয়ে ফেলছে। দিল্লিতে রুপি পড়ছে। ব্রাসেলসে জরুরি সম্মেলন। আর বেইজিংয়ে আলো জ্বলছে, কারখানা চলছে, হাই স্পিড ট্রেন সময় মতো চলছে। রাশিয়া থেকে পাইপলাইনে তেল আসছে। গাবাদার থেকে মাল আসছে পাকিস্তানের পথ ধরে। ভূগর্ভস্থ গুহাগুলো পরিপূর্ণ, কোনো আতঙ্ক নেই। এই পুরো কৌশলের কোনো কিছুই গোপন ছিল না। পাইপলাইনের চুক্তি প্রকাশ্যে ঘোষণা হয়েছিল, সিপেক বিশ্বের পত্রায় কাভার করা হয়েছিল। কিন্তু বেশিরভাগ মানুষ মনোযোগ দেননি, কারণ এটা ড্রামাটিক ছিল না। ছিল পাইপলাইন আর গুহা আর সৌরশক্তি, ঢালাই কংক্রিট আর ঝালাইওয়ালা স্টিল। অবকাঠামো আর অবকাঠামো ভাইরাল হয় না। এই গল্প আসলে তেলের নয়, এটা দুটো ভিন্ন চিন্তার গল্প। একদল সংকট এলে প্রতিক্রিয়া করে, আরেক দল ২০ বছর পরের সংকট দেখতে পায় এবং আজই সমাধান গড়তে শুরু করে। টানা ২০ বছর একঘেয়ে ব্যয়বহুল ধৈর্যশীল অবকাঠামো নির্মাণ হয়ে উঠল সংকটের মুহূর্তে নেওয়া যে কোনো নাটকীয় পদক্ষেপের চেয়ে শক্তিশালী। সবচেয়ে কার্যকরী কৌশলগুলি প্রায় কখনোই সবচেয়ে জোরে শোনা যায় না। তাহলে এখন প্রশ্নটা হলো, ২০২৬ সালে এই মুহূর্তে কি তৈরি হচ্ছে যা ২০৪৬ সালে পৃথিবীকে চুপচাপ বদলে দেবে? কোন দীর্ঘ খেলা এখন ৫ বছর ধরে চলছে